মৃগী রোগ বা এপিলেপসি এক ধরনের স্নায়বিক সমস্যা। এই রোগ নিয়ে আমাদের সমাজে রয়েছে নানান ভুল এবং ভ্রান্ত ধারণা। অনেকেই জানেন না এই রোগের চিকিৎসা রয়েছে, আবার অনেকে জেনেও এই রোগের চিকিৎসা গ্রহণ করেন না কুসংস্কারজনিত কারণে। অথচ সঠিক সময়ে চিকিৎসা নিলে একজন মৃগী রোগীও কিন্তু একটি সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। পুরো আলোচনায় আপনাদের সাথে থাকবো আমি তমালিকা বিশ্বাস। আজকের আয়োজনে আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। কেমন আছেন স্যার? ভালো আছি। আমাদের আয়োজনে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমার সূচনা বক্তব্যেই স্যার আমি বললাম আজ আমরা কিন্তু কথা বলবো মৃগী রোগ নিয়ে। অনুষ্ঠানের শুরুতেই তাই আমি জানতে চাইবো, মৃগী রোগ বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। আসলে মৃগী রোগ হচ্ছে ব্রেইনের, মস্তিষ্কের একটা বিশেষ ধরনের রোগ। অন্যান্য আমাদের শরীরে যেরকম রোগ হয়, এটাও এক ধরনের শারীরিক রোগ এবং এটা মস্তিষ্ক থেকে উদ্ভূত হয়। এবং আমাদের ব্রেইন কাজ করে কিভাবে, বিভিন্ন নিউরোট্রান্সমিটার ইম্পালস তৈরি করে, সেটার মাধ্যমে বিভিন্ন ফাংশনগুলো হয় শরীরের। আমরা যে হাত নাড়তেছি, আমি চোখে দেখতেছি, কথা বলতেছি, সেগুলো সব ব্রেইন কাজ করে। কোনো সময় যদি ব্রেইনের কোনো একটা অংশ এক্সেসিভলি ডিসচার্জ শুরু করে তখন, এবং সেটা যদি কন্ট্রোলে না থাকে, তখন মৃগী রোগের উৎপত্তি হয়। এবং সেই অংশটা ব্রেইনের কোন অংশ থেকে হবে সেটার উপর ভিত্তি করে ম্যানিফেস্টেশনগুলো আলাদা আলাদা হয়। যখন মোটর এরিয়া থেকে কোনো বেশি ডিসচার্জ হয় তখন সেটা খিঁচুনি টাইপের হয়। যখন অন্য কোনো এরিয়া থেকে হয়, সেন্সরি এরিয়া থেকে, তখন সেই ধরনের সেন্সেশন হবে। তো আলটিমেটলি ব্রেইন থেকে এটা উদ্ভূত হয়। একজন রোগী যখন আপনার কাছে আসেন, রোগীর কি কি লক্ষণ দেখে আপনি বোঝেন যে এই রোগীর মৃগী রোগ আছে? এটা আসলে এক কথায় উত্তর দেওয়া খুব কঠিন, কিন্তু আমরা মৃগী রোগ বলতে সাধারণত আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে, আমরা যেটাকে বলি জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার। আসলে মৃগী রোগের অনেক প্রকারভেদ আছে। ধরেন কমপ্লেক্স পার্শিয়াল সিজার বলি আমরা অ্যাবসেন্স সিজার বলি, আমরা ফোকাল সিজার বলি। তো এখন আমরা যেটা বলতেছি সেটা ম্যাক্সিমাম লোকের মধ্যে যেটা ধারণা আছে সেটাই আমি বলতেছি, যে জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার, যে হঠাৎ করে একটা সুস্থ মানুষ হঠাৎ করে তার খিঁচুনি শুরু হয়ে যায়, বিকৃত হয়ে যায় তার মুখভঙ্গি, এবং দেখা যায় যে তার মুখ থেকে লালা ঝরতেছে, কোনো কোনো সময় জিহ্বাতে কামড় লেগে রক্ত পড়তেছে, এবং সারা শরীর তার খিঁচুনি হচ্ছে, এবং গলা দিয়ে ঘর ঘর গো গো আওয়াজ বের হচ্ছে, এবং রোগীটা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, যে কোনো কোথায় পড়তেছে সেটা খেয়াল করতেছে না। এটা হচ্ছে আমাদের জনমানুষের মনের মধ্যে যে মৃগী রোগের ধারণা, সেটার এই চিত্রগুলো থাকবে। কিন্তু আসলে আরও অনেক ধরনের উপায়ে মৃগী রোগ প্রকাশ পেতে পারে। যেমন ধরেন, একটা লোক হঠাৎ করে সে এমন অ্যাবনর্মাল আচরণ শুরু করলো যে মনে হচ্ছে যে পাগলামি করতেছে, কিন্তু 5-6 মিনিট পরে আবার ঠিক হয়ে গেল। এবং আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে এরকম করছো কেন, সে বললো যে না কই, আমি তো জানি না। এটা একটা মৃগী রোগের লক্ষণ হতে পারে। হঠাৎ করে একজনে স্ল্যাং ইউজ করা শুরু করলো, এটা একটা মৃগী রোগের লক্ষণ হতে পারে। হঠাৎ করে একটা হাত কাঁপতেছে, এটা একটা মৃগী রোগের লক্ষণ হতে পারে। আপনি হঠাৎ করে কোনো রোগী তাকায় আছে এরকম 1 মিনিট, আধা মিনিটের মতো, এরপরে আবার সে ঠিক হয়ে যাচ্ছে, এটা একটা মৃগী রোগের লক্ষণ হতে পারে। জনগণের মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে খিঁচুনি মানেই মৃগী রোগ। তাহলে শুধু খিঁচুনি দেখেই মৃগী রোগ শনাক্ত করা যাবে না? খিঁচুনি, মৃগী রোগ, এগুলা মেডিকেলের ভাষায় বলতে গেলে একটু জটিল হয়ে যাবে। তবে আমরা যদি বলতে চাই যে ধরেন সব খিঁচুনি মৃগী রোগ না। অনেক সময় আপনার যদি রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায় অথবা সোডিয়ামের পরিমাণ কমে যায়, তখন আপনার খিঁচুনি হতে পারে। একবার, দুইবার, তিনবার খিঁচুনি হতে পারে। আপনি যদি সোডিয়ামটাকে ঠিক করে ফেলেন, আপনি যদি গ্লুকোজকে ঠিক করে ফেলেন, তাহলে সেই খিঁচুনি বন্ধ হয়ে যাবে। ওটা কিন্তু আপনার মৃগী রোগ না, ওটা ওই স্পেসিফিক প্রবলেমটাকে ট্রিট করলে পরে আপনার খিঁচুনি বন্ধ হয়ে যাবে। স্যার, এইবারে আমি আপনার কাছে জানতে চাইবো যে কোন ধরনের মানুষ সাধারণত মৃগী রোগে আক্রান্ত হয়ে থাকে এবং কেন? যে কেউ আক্রান্ত হতে পারে, একদম একদিনের বাচ্চা থেকে শুরু করে আপনার 90 বছরের বয়স্ক মানুষ সবাই আক্রান্ত হতে পারে। এটা কোনো স্পেসিফিক বয়স অথবা কোনো স্পেসিফিক শ্রেণী নাই যে এরা বেশি আক্রান্ত হবে।
আমরা বলি যে তার যদি মস্তিষ্কে কোনো ধরনের আঘাত থাকে, আঘাত মিন্স যে কোনো ধরনের আঘাত হতে পারে, এটা কোনো ইনফেকশনের মাধ্যমে হতে পারে, এটা কোনো মানে শারীরিক আঘাত হতে পারে, এটা কোনো স্ট্রোক হতে পারে, অথবা কোনো টিউমার হতে পারে, এরকম কোনো জটিলতা থাকলে পরে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এগুলা ছাড়াও একদম সম্পূর্ণ সুস্থ, তার ব্রেনেও কোনো রকম কিছু দেখা যাচ্ছে না সিটি স্ক্যান বা এমআরআইতে, তারাও মৃগীরোগে আক্রান্ত হতে পারে। মানে তাদের আঘাত আছে কিন্তু সেটা ভিজিবল না। এটার কি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অন্য কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের ব্রেইন, যাদের আমাদের মৃগীরোগ নাই, তাদের ব্রেইন আর যার মৃগীরোগ আছে তার মধ্যে ডিফারেন্সটা কী? পার্থক্যটা হচ্ছে যে এখানে যে আঘাতের কথা আমরা একটু আগে বললাম, যে একটা আঘাত থাকবে, ধরেন একটা স্ট্রোক হলো অথবা একটা হেড ইনজুরি হয়েছে, আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, মাথায় আঘাত লাগছে, তো ওই সেলগুলোর মধ্যে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ এসে ওর যে এক্সাইটেশন হওয়ার যে থ্রেশহোল্ড সেটাকে কমায় দেয়। নর্মালি যেই লেভেলে যে এক্সাইটেড হওয়ার কথা, ওরা আরও কম লেভেলেই এক্সাইটেড হয়ে যায়, তখন ওই মৃগীরোগের উৎপত্তিটা তৈরি হয়। এবং সেটার জন্য ইউজুয়ালি আমরা যেগুলো বললাম স্ট্রোক, টিউমার অথবা কোনো ইনফেকশন, কিন্তু অনেক সময় দেখা যায় এগুলা ছাড়া কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক কারণেও হতে পারে, অথবা এমন কিছু কারণ আছে যেটা আননোন, সেই কারণেও হতে পারে। কিন্তু আলটিমেটলি হচ্ছে যে একটা গ্রুপ অফ সেল ব্রেইনের, তারা তাদের অতিরিক্ত সংবেদনশীলতা বা সংবেদনশীল হওয়ার প্রক্রিয়াটা কম থ্রেশহোল্ডেই হয়ে যায়। আপনি শুরুতেই বলছিলেন স্যার যে মৃগীরোগ শুরু হওয়ার বা শনাক্ত হওয়ার কোনো বয়স নেই, ছোট থেকে বুড়ো সকলের হতে পারে। এটাতে কোনো পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে কোনো ভাগ আছে যে পুরুষদের বেশি হয় কিংবা মহিলাদের বেশি হয়, এমন কোনো জিনিস কি আছে? পরিসংখ্যানগত দিক দিয়ে বলি তাহলে কিছুটা থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা মেডিকেল ইস্যুর থেকে বললে পরে এটা পার্থক্য নাই। শিশুদের কি কোনো নির্দিষ্ট বয়স আছে যে স্টার্টিং হবে বা এই বয়সে এটার উপসর্গ বেড়ে যাবে, এমন কোনো ব্যাপার আছে? না, এটাও নাই, কিন্তু কিছু কিছু কারণ আছে যে এই বয়সে এই কারণগুলো বেশি থাকে। হ্যাঁ স্যার, কারণগুলো যদি আমাদেরকে বলেন। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চাদের জন্মগত যেই অসুবিধাগুলো থাকে, যেমন বাচ্চা হওয়ার সময় প্রলং লেবার বলি, অনেকক্ষণ ধরে সময় লাগছে, মায়ের কষ্ট হয়েছে বাচ্চা হতে, অথবা সে ঠিক মতো শ্বাস প্রশ্বাস নেয় নাই, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বলি আমরা, অথবা মায়ের পেটে থাকা অবস্থায় কোনো ইনফেকশন হয়েছিল, অথবা আপনার ধরেন অক্সিজেন কম পাইছে ব্রেন, এই সমস্ত ক্ষেত্রে বাচ্চাদের হয় বেশি। আবার কিছু জেনেটিক কারণ থাকে, কিছু মেটাবলিক কারণ থাকে, সেগুলোর জন্য হয় বেশি। কিন্তু যখন এটা আপনি অ্যাডাল্টের দিকে চলে আসে, ধরেন একজন 35 বছর, 40 বছর বা 45 বছরের কোনো লোকের হচ্ছে, তখন কারণগুলোর মধ্যে চলে আসে বেশি হেড ইনজুরি, তখন চলে আসে স্ট্রোক, তখন চলে আসে টিউমার, এগুলা প্রধান কারণ হয়ে দাঁড়ায়। স্যার, সময় হয়েছে বিরতির পর এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। অনুষ্ঠানের এই পর্যায়ে স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো মৃগীরোগের চিকিৎসাটা আসলে কি? মৃগীরোগের চিকিৎসা বলতে গেলে প্রধান চিকিৎসা হচ্ছে আপনার ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়, কিন্তু এছাড়াও আপনাকে কিছু কিছু পেশেন্ট আছে যারা ওষুধে ভালো হয় না, তাদের ক্ষেত্রে সার্জারি করা যায়, ব্রেনের সার্জারি। এছাড়া আরও কিছু ধরনের চিকিৎসা আছে, সেগুলো অত বেশি প্রচলিত না। এর সাথে লাইফস্টাইল চেঞ্জ একটা ইম্পর্টেন্ট জিনিস জীবনযাত্রা। এবারে স্যার আপনি আমাদের বলবেন যে চিকিৎসার মাধ্যমে কি এই রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব? এটা নির্ভর করে আসলে যে কী কারণের জন্য মৃগীরোগ হচ্ছে। আপনার যদি স্ট্রাকচারাল কোনো কারণের জন্য হয়, অনেক সময় এটা সারা জীবন চিকিৎসা করতে হয়। কোনো সিনড্রোম আছে মৃগীরোগের, আমরা বলি বিভিন্ন সিনড্রোম, লেনোস-গ্যাস্ট্রো সিনড্রোম, একটা ওয়েস সিনড্রোম, এরকম সিনড্রোম থাকলে সেটার ক্ষেত্রেও আপনার সারা জীবন চিকিৎসা চালিয়ে যেতে হয়। কিন্তু অনেক মৃগীরোগই আছে, অ্যাবাউট আপনার 60-70% যেগুলাতে কোনো স্ট্রাকচারাল চেঞ্জ থাকে না, কোনো রকম কোনো ডেফিসিট থাকে না, সেগুলা কিন্তু 60-70% ভালো হয়ে যায় যদি সঠিক নিয়মে চিকিৎসা করা যায়। সময় মতো সঠিক চিকিৎসা যদি শুরু না করা যায়, সেক্ষেত্রে কি কি জটিলতা দেখা দিতে পারে? এটাকে যদি আমরা দুই ভাগ করি, যে একটা খিঁচুনি হচ্ছে, যেটা অ্যাকিউট অ্যাটাক বলি, খিঁচুনি হচ্ছে, এটা যদি অনেকক্ষণ ধরে চলে,
আমরা 5 মিনিটের বেশি যদি হয় তখন সেটাকে বলি আমরা স্ট্যাটাস এপিলেপটিকাস। এটা একটা ইমার্জেন্সি, নিউরোলজিক্যাল মানে মেডিসিনের ইমার্জেন্সিগুলোর মধ্যে অন্যতম একটা ইমার্জেন্সি এটা, যে 5 মিনিটের বেশি যদি খিঁচুনি হতে থাকে তাহলে পার্মানেন্ট ব্রেইনে ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার অ্যানোক্সিয়া হতে পারে, ওইখানে হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি হতে পারে, ব্রেনে অক্সিজেন কমে যে ব্রেইন ফাংশন ডিসেবলড হয়ে যেতে পারে। আর আরেকটা হচ্ছে যে আপনার 1-2 মিনিটের খিঁচুনি হচ্ছে, এটা প্রত্যেক মাসে 1-2 বার করে হচ্ছে, আমি চিকিৎসা করাচ্ছি না, সেই ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। যেমন একটা জটিলতা হলো যে তার কগনিটিভ ফাংশন, ব্রেনের যে ফাংশন আমরা যেগুলো করি, মেমোরি, তারপরে আপনার ডিসিশন নেওয়া, ক্যালকুলেশন, এগুলো আস্তে আস্তে কমে যায়। খিঁচুনি রোগীদের অনেক সময় দেখা যায় যে আপনার সাইকোলজিক্যাল বিভিন্ন প্রবলেম হয়, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো হয়ে যায়। আবার এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে যদি খিঁচুনি চিকিৎসা না করেন আপনি। কেউ গাড়ি চালাচ্ছে, খিঁচুনি হচ্ছে, সে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে, এরকম ধরনের সমস্যা হতে পারে। স্যার, আমি প্রথমেই বলেছি খিঁচুনি নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বলেন বা আমাদের এই যে এশিয়া রিজনের মানুষদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে। তারা অনেক সময় জেনে না জেনে এটার অন্য ধরনের চিকিৎসাতে যায়, যেটাকে আমরা ওঝা দিয়ে, ঝাড়ফুঁক, নানান রকম ব্যাপার। এই নিয়ে স্যার আমাদের সাধারণ দর্শকদের জন্য কিছু বলবেন? খিঁচুনি বা এপিলেপসি যেটা আমরা বলছি, মৃগী রোগ, এটা একটা শারীরিক রোগ, ব্রেইনের একটা রোগ। এর বৈজ্ঞানিক চিকিৎসা আছে এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা করলে যদি ইফেক্টিভ ওয়েতে চিকিৎসা করানো যায়, বেশিরভাগ ক্ষেত্রে খিঁচুনি রোগই ভালো হয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখছি যে আমাদের দেশে স্পেশালি এটা অনেক ধরনের আপনার কুসংস্কার কাজ করে, অনেক ধরনের ভ্রান্ত ধারণা কাজ করে। যেমন অনেকেই মনে করে, এটা অনেক আগে থেকে চলে আসতেছে, যে এটা একটা পাপের ফল, এটা একটা অভিশাপের জন্য হয়, এখানে কোনো জিনের আসর হয়, কোনো শয়তানের ইয়া হয়। তো এই জিনিসগুলা পুরোপুরি ভ্রান্ত। আপনার এই খিঁচুনি রোগ যে কারো যে কোনো সময় হতে পারে, এটার সাথে অন্য কোনো কিছু সম্পর্ক নেই, এটা শারীরিক একটা রোগ। জিনিসটা আমাদেরকে সবাইকে জানাতে হবে। 2 নাম্বার হচ্ছে, খিঁচুনির জন্য স্পেসিফিক সায়েন্টিফিক চিকিৎসা আছে। এটা না করে আমি যদি অন্য কোনো যে বিভিন্ন ধরনের চিকিৎসাগুলোর কথা বললেন আপনি, যেমন ওঝার কাছে যাওয়া, বৈদ্যের কাছে যাওয়া, পানি পড়া খাওয়া, এটা আসলে একেবারেই ভুল সিদ্ধান্ত হবে। আপনি যত বেশি দেরি করবেন তত বেশি জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আপনার উচিত হবে, খিঁচুনি মনে করেন যদি যে আপনার রোগীর খিঁচুনি আছে, তাহলে সাথে সাথেই আপনি একজন বিশেষজ্ঞ নিউরোলজিস্ট অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত। আজকের আয়োজনে স্যার আমরা খিঁচুনি নিয়ে বিশদভাবে আলোচনা করছি। এবারে আমি আপনার কাছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করব। হঠাৎ পথিমধ্যে যদি দেখা যায় কেউ খিঁচুনিতে আক্রান্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে চারপাশের মানুষ কিংবা তার সাথে থাকা তার আত্মীয় স্বজন তারা কি করতে পারে? আসলে খিঁচুনির তো কোনো সময় নাই যে এই সময় হবে, এটা যে কোনো সময় হতে পারে। এটা আপনি কোনো কাজ করতেছেন সেই সময় হতে পারে, ঘুমের মধ্যে হতে পারে, আপনি রাস্তাঘাটে আছেন সেই সময় হতে পারে। তো ফ্যামিলি মেম্বাররা যেটা করা উচিত, মানে বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা যায় যে ভুলভাবে তারা করে। খিঁচুনির সময় অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে যেগুলো একদমই সায়েন্টিফিক না। আমি 2-1 এক্সাম্পল দিই আপনাকে, যে জুতা শুকায়, মোজা শুকায়, অথবা চামড়ার কোনো কিছু শুকায়, নাকের কাছে ধরে, এটার কোনো লেস একটা জিনিস, এটা করা যাবে না। বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই এটা করা। অথবা অনেক কাছে চেপে ধরে যেন খিঁচুনি না হয়। আসলে তো সমস্যা শুরু হয়েছে ব্রেন থেকে, আপনার ব্রেনের মধ্যে ওটাকে থামাইতে হবে। আপনি শরীরের মধ্যে যে খিঁচুনি হচ্ছে সেটাকে চেপে ধরে বরঞ্চ আরও ক্ষতি করে ফেলবেন। খিঁচুনিতে আপনার জিহ্বায় কামড় লাগে, ওইটাকে প্রিভেন্ট করার জন্য অনেকে আছে যে মুখের মধ্যে অনেক কিছু ঢুকিয়ে ফেলে, চামিচ ঢুকায় দেয় অথবা আঙ্গুল ঢুকায় দেয়। এটাও খুব ডেঞ্জারাস, এই জিনিস করা যাবে না, এটা রোগীর ক্ষতি হয়ে যেতে পারে। আপনি একটা শক্ত জিনিস মুখের মধ্যে ঢুকাইলেন, তখন দেখা যায় যে দাঁত ভেঙে যেতে পারে, সেটা আবার ইনহেল করে লাংসে চলে যেতে পারে। আপনি আঙ্গুল দিয়ে দিলেন মুখের মধ্যে, আঙ্গুল কেটে ফেলতে পারে, খিঁচুনি এত জোরে দাঁতে দাঁত চেপে আঙ্গুল কেটে ফেলতে পারে। তাহলে এই জিনিসগুলো করা যাবে না। অনেকে আছে যে বিভিন্ন পানি, শরবত, বিভিন্ন মধু এগুলো খাওয়ানোর চেষ্টা করে। একটা আনকনশাস পেশেন্টকে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করা মানে তাকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, অ্যাসপিরেশন হয়ে গিয়ে নিউমোনিয়া হয়ে যেতে পারে। তাহলে এই জিনিসগুলো করা যাবে না। আপনাকে খেয়াল রাখতে হবে যে খিঁচুনির সময় কোনো কিছু না করাটাই সবচেয়ে বড় কিছু। মানে আপনি অবজার্ভ করেন
যে সে কোনো ডেঞ্জারাস প্লেসে আছে কি না। যদি পানির কাছে বা আগুনের কাছে থাকে তাকে আপনি সরিয়ে নেন একটা জায়গায়, এবং খিঁচুনি হতে থাকলে সেটাকে হতে দেন, আপনি বন্ধ করার চেষ্টা করবেন না। আপনি সময়টা দেখেন যে কত সময় ধরে হচ্ছে। যদি এটা 5 মিনিটের বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যে 4 মিনিট ক্রস করে গেছে, 5 মিনিট হচ্ছে, তখন আপনাকে ইমিডিয়েটলি এই পেশেন্টটাকে হসপিটালে ট্রান্সফার করতে হবে, কারণ তখনকার যে ট্রিটমেন্ট সেটা আপনি বাসায় করতে পারবেন না। এটার স্পেশাল ট্রিটমেন্ট লাগবে এবং সেটা হসপিটালাইজড হইতে হবে। সুস্থ এবং সাধারণ জীবনযাপনের জন্য মৃগী রোগীদের জন্য কি আলাদা কোনো নিয়ম আছে? তারা কিভাবে তাদের জীবনযাত্রাকে সাজিয়ে নেবে? জি, এটা হলো যে ওষুধের মতোই ইম্পর্ট্যান্ট। আমরা বলি যে মৃগী রোগের চিকিৎসার মেইন চিকিৎসা হচ্ছে ওষুধ, এবং ওষুধের ক্ষেত্রে আপনার একজন বিশেষজ্ঞ ডাক্তার সে ঠিক করবে যে কোন ওষুধটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং কী ডোজে তাকে দিতে হবে। আরও কতগুলো জিনিসের দিকে নজর দিতে দেওয়া উচিত, যেমন লাইফস্টাইলের মধ্যে আপনার ঘুম একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আপনাকে আর্লি ঘুমায় পড়তে হবে এবং পর্যাপ্ত ঘুমাইতে হবে। কমপক্ষে 7.5 থেকে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস করতে হবে খিঁচুনি রোগীর, এবং রাতে আর্লি ঘুমায় পড়তে হবে। আপনার স্ক্রিনিং টাইম যেটা আছে, টিভি, কম্পিউটার, মোবাইল, এগুলা মানে একেবারে জিরো করে ফেলতে পারলে সবচেয়ে ভালো হয়, অথবা যদি কোনো বিশেষ প্রয়োজনে দেখতে হয় সেটা মিনিমাম অ্যাজ পসিবল, যত কম দেখা যায় সেটা সবচেয়ে সুবিধাজনক হয়। এবং হঠাৎ করে খুব বেশি পরিশ্রান্ত হলে পরে এটাও খিঁচুনির জন্য একটা প্রিসিডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর কিছু জিনিস আছে যে খিঁচুনি রোগীকে আপনার বিপদের মধ্যে ফেলে দিবে। যেমন আপনি পানিতে নামা, পুকুরে, নদীতে বা সাগরে নামলেন, হঠাৎ করে খিঁচুনি শুরু হয়ে গেল, ওই রোগীটা মারা যেতে পারে। সে কোনো গাছে উঠলো, হঠাৎ করে খিঁচুনি শুরু হলো, ওইখান থেকে পড়ে যেতে পারে, তাহলে গাছে ওঠা যাবে না। সে কোনো রেলিং ছাড়া ছাদে গেল, খিঁচুনি শুরু হলো, ওইখান থেকে ছাদ থেকে পড়ে গেল। সে বাথরুমে যে ছিটকিনি আটকায় দিচ্ছে, খিঁচুনি শুরু হলো, এখন তাকে যারা রেস্কিউ করবে তারা ঢুকতে পারতেছে না। সেই জন্য বলি যে আমরা খিঁচুনি রোগীদের বাথরুমে ইয়াটা এমন থাকবে যে তার প্রাইভেসি মেনটেন হবে, কিন্তু কোনো প্রবলেম হলে যেন কেউ ওখানে ঢুকতে পারে। অনেক সুন্দর বলেছেন স্যার। আজকের আয়োজনে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ, এবং যারা দর্শক তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে আগামীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সাথেই থাকুন।